সুপ্রিয় দর্শক, খবর সংযোগ লিন্সের বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আদিল। আমাদের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। সাবেক সিআইএ বিশ্লেষক ল্যারি জনসনের দাবি, লিন্ডসে গ্রাহামের মৃত্যুর সরকারি টাইমলাইন মিলছে না। তার মতে লিন্ডসে গ্রাহাম নিজ বাড়িতে নয়, ইউক্রেনের কিয়েভে রাশিয়ার হামলায় নিহত হয়েছে। লিন্ডসে গ্রাহাম কিয়েভে একটি ড্রোন কারখানা পরিদর্শনের সময় রাশিয়ার হামলায় নিহত হন, অথচ সরকারি প্রতিবেদনে বলা হয়েছে তিনি নিজ বাড়িতে মারা গেছেন। চলুন টাইমলাইন দেখি। সরকারি বর্ণনা অনুযায়ী 11 জুলাই রাত 8:30টায় ওয়াশিংটন সময় তার বাসা থেকে সন্দেহজনক হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর দিয়ে 911-এ ফোন করা হয়। পরে বলা হয় তিনি নিজ বাড়িতেই মারা যান। ল্যারি জনসনের দাবি এই বর্ণনা সম্পূর্ণ মিথ্যা। টাইমলাইন অনুযায়ী লিন্ডসে গ্রাহাম 10 জুলাই স্থানীয় সময় সকাল 10:45 থেকে 11:15টার মধ্যে কিয়েভে পৌঁছান। তিনি 9 জুলাই সন্ধ্যা 6:15টায় পোল্যান্ডের ওয়ারশো থেকে ছেড়ে যাওয়া রাতের ট্রেনে কিয়েভের উদ্দেশ্যে রওনা হন। সেই ট্রেন ধরতে হলে তাকে 9 জুলাই সকাল প্রায় 7টার দিকে যুক্তরাষ্ট্রের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওয়ারশোর উদ্দেশ্যে রওনা হতে হবে। ওই ফ্লাইটের সময় প্রায় 9 ঘন্টা। এর অর্থ তিনি শুক্রবার সকাল 11টার দিকে কিয়েভে পৌঁছান, প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন এবং একটি ড্রোন কারখানা পরিদর্শন। এরপর দাবি করা হচ্ছে 24 ঘন্টারও কম সময়ের মধ্যে তিনি আবার ওয়াশিংটনে ফিরে যান, যা ল্যারি জনসনের মতে বিশ্বাসযোগ্য নয়। 11 জুলাই কিয়েভ থেকে ওয়ারশোগামী প্রথম ট্রেন ছাড়ে সকাল 7:40 থেকে 8টার মধ্যে এবং বিকেল প্রায় 5টা থেকে 6টার মধ্যে পোল্যান্ডে পৌঁছায়। এরপর বিমানবন্দরে যেতে অন্তত 1 ঘন্টা লাগবে। যদি সন্ধ্যা 7টায়ও ফ্লাইট ছাড়ে, পশ্চিমমুখী ফ্লাইটে ওয়াশিংটনে পৌঁছতে প্রায় 10 ঘন্টা সময় লাগে। সেই হিসেবে সবচেয়ে আগে তিনি 11 জুলাই মধ্যরাতের দিকে ডালাস বিমানবন্দরে পৌঁছতে পারতেন। অথচ সরকারি তথ্য অনুযায়ী তিনি তারও 3.5 ঘন্টা আগে নিজ বাড়িতে মারা গেছেন। ল্যারি জনসনের দাবি, তাই নিজ বাড়িতে মৃত্যুর সরকারি গল্প বাস্তবতার সঙ্গে মেলে না। তার মতে লিন্ডসে গ্রাহাম রাশিয়ার হামলায় নিহত হয়েছেন এবং এটি ছিল রাশিয়ার পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা ও সতর্ক সংকেত। আব্রাহাম অ্যাকর্ড বাস্তবায়নের অন্যতম প্রধান হোতা ছিল এই লোক। সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডে নিয়ে আসার পেছনেও সক্রিয়ভাবে কাজ করছিল, কিন্তু 7ই অক্টোবর এসে তার সাজানো পরিকল্পনার হিসাবটাই উল্টে। তার ভাষায় 18 ফেব্রুয়ারি 2024 ইসরায়েলের সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই, তোমরা এই সন্ত্রাসী ইসলামীদেরকে ধ্বংসের জন্য সৌদি আরব থেকে ভালো পার্টনার বা বন্ধু পাবে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ হামলার উস্কানিতেও এই লোকের বিশেষ ভূমিকা ছিল। সে বলেছিল, ইরানের পতন হলে 47 বছরের মধ্যে প্রথমবারের মতো ইসরায়েলিরা নিরাপদে বসবাস করতে পারবে। আজ সেই লিন্ডসে গ্রাহামই অক্কা পেয়েছে, বেচারা নিজের স্বপ্নের সেই নিরাপদ ইসরায়েল আর টেকে যেতে পারল না। ফিলিস্তিনিদের নাৎসিদের মতো নির্মূল করার আহ্বান জানানো অতি কট্টর এই মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। সে প্রথমে ছিল ডোনাল্ড ট্রাম্পের কট্টর বিরোধী, তারপর হয়ে গেছে একনিষ্ঠ অ্যাসলিকার। বিগত 1 যুগ ধরে আমেরিকার যেসব সিনেটরকে দেখলে শয়তানও লজ্জা পেত, তাদের আমির ছিল এই লিন্ডসে গ্রাহাম। তার দৃষ্টিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিকে যেভাবে বোম্বিং করা হয়েছে, কেউ আন্তর্জাতিক আইন বা দয়ামায়ের লেশমাত্র দেখায়নি, সেভাবেই ফিলিস্তিনে বোম্বিং করা হচ্ছে। সে বিশ্বাস করত পুরো পৃথিবী আমেরিকার তালু, সবখানেই আমেরিকার নাক গলানো উচিত, আমেরিকা বিরোধীদের সমূলে বিনাশ করা উচিত। ফিলিস্তিনের মিশর সংলগ্ন উপত্যকার গণহত্যাকে সে সবচেয়ে নির্লজ্জভাবে সমর্থন করে এসেছে। ইসরায়েলকে আর্থিক এবং সামরিক সহায়তা দেওয়ার পক্ষে সে সবচেয়ে জোরালো ভূমিকা পালন করে এসেছে। ফিলিস্তিনের মিশর সংলগ্ন উপত্যকার গণহত্যা শুরু হওয়ার পর সে এলাকাটিকে সমতল করে দেওয়ার জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছে। সে বলেছিল, আমরা একটি ধর্মীয় যুদ্ধের মধ্যে আছি, তোমাদের যা করার দরকার হয় তাই করো, ওই জায়গাটাকে মাটির সঙ্গে মিশিয়ে দাও। গণহত্যা চূড়ান্ত পর্যায়ে পৌঁছার পর ইউরোপীয় কয়েকটি দেশ যখন আইসিসিতে নেতানিয়াহুর বিরুদ্ধে উত্থাপিত কেসের পক্ষে অবস্থান নেওয়ার কথা বিবেচনা করছিল, সে তখন ঘোষণা দিয়েছিল, আমাদের মিত্ররা অর্থাৎ কানাডা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, তোমরা যদি আইসিসিকে সাহায্য করার চেষ্টা করো, আমরা তোমাদের উপর অবরোধ দিব, আমরা তোমাদের অর্থনীতি ধ্বংস করে দেব। ফিলিস্তিনি পারমাণবিক বোমা হামলার পক্ষেও সে উস্কানি দিয়েছিল। একাধিকবার সে বলেছিল, আমেরিকা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে পারমাণবিক বোমা মারতে পারে বা বার্লিনকে বোমা মেরে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে, তাহলে ইসরায়েল কেন ফিলিস্তিনের মিশর সংলগ্ন উপত্যকায় সেটা করতে পারবে না? আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বেল আইকন ক্লিক করুন,
যেন পরবর্তী অনুষ্ঠান মিস না হয়। দেখা হবে পরের অনুষ্ঠানে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।